জনতার দরবারে আপনাদের আবার একবার স্বাগত জানাই। ব্রেকের আগে বলেছিলাম ইভিএম কারচুপি নিয়ে তোলপাড় রাজনীতি। গতকাল আজ সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা দিলেন অমিত শাহ। ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा। ভোট দেওয়ার মেশিন সেই ইভিএম নিয়েও ভোটের হাওয়া গরম। সোমবার চতুর্থ দফায় নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট হয়। এখানকার পলাশীপাড়ায় ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। বারুইপাড়ার 59 নম্বর বুথে এদিন ইভিএম নিয়ে অভিযোগ ওঠে। ভোটাররা জানান, তৃণমূলে ভোট দিলেও সব ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। একাধিকবার একই সমস্যা হওয়ার পর ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইভিএম পাল্টানোর পরে নতুন করে শুরু হয় ভোট। সোমবার এ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বনগাঁ সভা থেকে সুর চড়ান। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। মঙ্গলবারেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নদিয়ার কল্যাণীর সভা থেকে ইভিএম নিয়ে সরব হন। ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না, কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে, যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। এদিন বাংলায় প্রচারে এসে ইভিএম নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। अब ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा, मगर अब जनता जाग चुकी है। जब आपको भगाना चाहती है, आप ईवीएम पर आरोप लगा रही है। নিউজ 18 বাংলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আক্রমণই করলেন না, তিনি তৃণমূল কর্মী নেতাদের সতর্কও করে দিলেন ইভিএম নিয়ে। আর এই পর্বে প্রথম প্রশ্ন জনতার, বিজেপির উদ্দেশ্যে। আমার প্রশ্ন বিজেপিকে, ইভিএম কি সন্দেহের ঊর্ধ্বে? উত্তরটা দিয়ে একটু জানতে হবে। ছোটবেলায় না আমি ভালো অঙ্ক পারতাম না। যেদিন অঙ্ক পরীক্ষা আমার খারাপ হতো সেদিন আমার পেটটা ব্যথা করতো, মাথা অসহ্য যন্ত্রণা করতো, বারে বারে বাথরুম দৌড়তে হতো। বাড়িতে এসে বলতাম কি করবো, পরীক্ষা তো দিতে পারিনি। অর্থাৎ আগে থেকেই একটু ছুতো গান টান গেয়ে রাখা, পরাজয়ের আগে এগুলো গান গেয়ে রাখছে। কথা বলি, জাস্ট দুটো উদাহরণ দিই। 2019 সালে লোকসভা নির্বাচনের পরে হঠাৎ করে দেখা গেল লন্ডনে একটা সাংবাদিক সম্মেলন হলো। কোনো এক ব্যক্তি করলেন, তার পাশে বসেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা, এখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছেন, কপিল সিব্বাল। তিনি বলছেন, এই দেখুন সমস্ত ইভিএমগুলো জালি হচ্ছে, জালি করে বিজেপি জিতেছে। 2022 সালের ঘটনা, নির্বাচন কমিশন প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডাকলো, আপনারা আসুন, আমরা ইভিএম আপনাদের সামনে রেখে দিচ্ছি, আপনারা পরীক্ষা করে আমাদের দেখিয়ে দিন যে কোথায় ইভিএম এ কি গোলমাল করা যায়। নো ওয়ান অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। সুতরাং এই গাঁজাখুরি কথাগুলো এই নির্বাচনে হেরে যাওয়ার আগে বলা হয়, এগুলো বলা চলবে। শান্তনু সেন অজুহাত বলছেন, আরেকদিকে অমিত শাহ বলছেন তো এই ইভিএমেই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত আমি আপনাকে প্রশ্ন করি, গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে বুথে এটা হয়েছে, এটা তো সবাই দেখেছে হয়েছে, ইভিএম বদল হয়েছে। একটা সার্টেন ভোটের পরে তৃণমূলকে ভোট দিচ্ছে, সেটা বিজেপিতে যাচ্ছে। তাহলে এই একটা ভোট যেখানে ভিভিপ্যাটে এই ডিফারেন্সটা লক্ষ্য করেছে, তাই ধরা পড়েছে। তো এরকম অন্য জায়গায় হয়নি, তার প্রমাণ কি? একটাই হয়েছে মানে এটা হতে পারে? একটা কেসও যদি এরকম হয় তার মানে এটা পসিবল, এটা সম্ভব। আমরা এর আগে বহু আলোচনা করেছি ইসরায়েলের তর্ক নিয়ে, ইসরায়েলের ঘটনা নিয়ে, যে ইসরায়েলি কায়দা করে এখানে এই ম্যানিপুলেট করা যায়। এক, দ্বিতীয়ত আপনি আমাকে বলুন, 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল, আর এটা 18th পার্লামেন্টারি ইলেকশন হচ্ছে। কবে আপনি দেখেছেন
যে প্রথম দফা নির্বাচনের 12 দিন পরে দ্বিতীয় দফা নির্বাচনের 4 দিন পরে ভোটের পার্সেন্টেজ ডিক্লেয়ার হচ্ছে, আচ্ছা। এবং সেখানে দেখা যাচ্ছে আচ্ছা। প্রাথমিকভাবে যা পার্সেন্টেজ ডিক্লেয়ার করা হয়েছিল তার থেকে প্রায় 6% বেশি দেখাচ্ছে। Okay. এটা জীবনে কোনোদিন আপনি দেখেছেন? তাহলে ম্যানুপুলেশন যে রয়েছে, তা না হলে উনি আজকে ভারতবর্ষের মানুষ, আপামর জনগণ আমি আসছি বিজেপিকে বিমলা। প্রত্যাখ্যান করবে, সেখানে উনি কোন অঙ্কে কোন অঙ্কে বুক ঠুকে আমি বলছেন কনিনিকাদির 400 কাছে পার যাই। তৃণমূলের এই সন্দেহের সারবত্তা আছে বলে আপনারা মনে করেন? দেখুন, এখনো পর্যন্ত যাতে স্বীকৃত যাতে ভোট হচ্ছে সেটাই মানা, সেটাই মানতে হবে। কিন্তু এই যে ঘটনা দেখিয়েছেন, যে ঘটনা বলছেন, তাহলে নির্বাচন কমিশনের অবিলম্বে সেই বিষয়টা দেখা উচিত, কারণ আমরা তো নির্বাচন কমিশনের উপরেই নির্ভর করছি এবং এই বিষয়ে নানান সময় এখন নানান কথা উঠছে এ নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই গোটাটাকে সম্পূর্ণ সন্দেহের ঊর্ধ্বে তো বলা যাচ্ছে না। আর বিশেষত এই যে এতদিন পরে নির্বাচন কমিশন বারবার সেন্ট্রাল নির্বাচনের কমিশনের কাছে বিভিন্ন বিরোধী দল বলছেন, আমাদের দলও বলেছেন যে এত বিভিন্ন ক্ষেত্রে বিজেপির প্রতি হেলা থাকছে, নরেন্দ্র মোদীর প্রতি, যে এ নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ঘৃণা ভাষণ, নানান ভাষণ দিচ্ছেন, ওনাকে কিছু বলা হচ্ছে না। ঠিক একই রকমভাবে যেদিন উচিত, যত তাড়াতাড়ি উচিত, এখন আজকের দিনে তো এত ডিজিটালি সবকিছু উন্নত হয়েছে, কেন এতদিন দেরি লাগবে? কেন পাল্টে যাবে? হ্যাঁ। কেন পাল্টে যাবে পার্সেন্টেজ? পার্থদা, এই নিয়ে কখনো একটা প্রশ্নচিহ্ন সন্দেহের থেকে ঊর্ধ্বে মনে যাচ্ছে। করেন? না, সন্দেহের ঊর্ধ্বে নয়। আমি সন্দেহ মুক্ত বলছি না, সন্দেহের ঊর্ধ্বে নয় বলছি না। কেননা পশ্চিমবাংলায় গত যে ঘটনাটা ঘটেছে, এরম বেশ কয়েকটি ঘটনা কিন্তু ভারতবর্ষের আরো অন্যান্য জায়গায় ঘটেছে। আসলে বিজেপির প্রতিনিধি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, স্বাভাবিক একটা সাধারণভাবে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে, মাথা ব্যথা, পেট ব্যথা, উনি যে ঘটনা বললেন সবাই আমরা পরিচিত। একটা নাম শুনেছেন কি? গুন্টাপল্লী ভেঙ্কটা লক্ষ্মী নরসিমা রাও। হ্যাঁ। পুরো নাম হচ্ছে, মানে শর্টে নাম হচ্ছে জিভিএল নরসিমা রাও, বিজেপির নেতা। 2010 সালে তিনি একটি বই লিখেছিলেন, 2009 সালে আমরা নির্বাচনে জেতার পর। সে বইটার নাম ছিল ডেমোক্রেসি অ্যাট রিস্ক, ক্যান উই ট্রাস্ট আওয়ার ইলেকট্রনিক ভোটিং মেশিনস। এটা কিন্তু বিজেপিরই একজন নেতা প্রথম সংক্ষেপে জবাব লিখেছিলেন নেব। বইটা। 2006 সালে শোচনীয়ভাবে পরাস্ত হওয়ার পরে আমার একটা টেলিভিশন সাক্ষাৎকার মনে আছে। একদিকে ছিলেন কীর্তি গোস্বামী, অন্যদিকে ছিলেন সৌগত রায়। চ্যানেলটা আমার মনে নেই, খুঁজে দেখতে হবে। সেখানে সৌগত রায় অভিযোগ করেছিলেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। উনি সম্ভবত হেরেছিলেন, তার বা আগেরটাও হতে পারে, যাই হোক, হ্যাঁ, বলুন। দক্ষিণ কলকাতায় একটা আসনে। সেখানে উনি বলেছিলেন ইভিএম ট্যাম্পারিং হয়েছে। ক্ষিতিবাবু তিনি পরিষ্কার বলছেন কোনো ট্যাম্পারিং হয়নি। আচ্ছা। এই বিতর্ক বহুদিন চলছে, যতক্ষণ পর্যন্ত না এটা সঠিকভাবে বিজ্ঞানী দ্বারা প্রমাণিত হবে। আমরা কেউ বিজ্ঞানী নই। না, না, আমি তো অবশ্যই, নই। কিন্তু বিতর্ক সুতরাং চলতেই থাকবে, এই এই বিতর্ক প্রবলেম চলবে চলতেই থাকবে তার এবং মানে। এই ওই দিন অঙ্ক পরীক্ষার দিন পেট ব্যথাও হতে থাকে। এবং বিতর্ক শুরু কিন্তু বিজেপির হাত ধরে। 6% ভোটটা বেড়ে গেল বিজেপির হাত ধরে। বিমল বাবু, 6% ভোটটা বেড়ে গেল কি করে, কাইন্ডলি যদি বলেন? নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তারা আমাকে এখানে প্রতিনিধি করে পাঠায়নি। আপনাদের নেতা, আমার মনে হয় তার বইটা নিয়ে জানা বলুন না। উচিত। ওকে, তার কাছে নির্বাচন জানা কমিশনের কিন্তু কাছে আপনারা জিভিএল জানুন, নরসিমহারাওয়ের কোনো বইটা নিয়ে বিজেপি বলুন না, নেতার উনি কথা আপনাদের নয়। নেতা। আর এর মধ্যেই দাবি পাল্টা দাবি, এই ইভিএম নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ, আসন নিয়েও কেউ বলছেন 300 পার, কেউ বলছেন 400 পার। আর এ রাজ্যে 30টা আসন পেলেই শান্তনুবাবু অমিত শাহ আজকে বলেছেন সরকার পড়ে যাবে। দেখুন, 4 चरण पूरे हो गए हैं, 380 सीटों का चुनाव पूरा हो गया है। बंगाल में 18 सीटों का चुनाव पूरा हो गया है। ये 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं। ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है। 30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাল্টা বললেন হাওয়া বদল হবে, এমনকি 289 থেকে 315টা এরকম ভাবেই একটা সংখ্যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পাবে ইন্ডিজোট। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি? নাকি এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে
ভোট পেশ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। সত্যি কি এ রাজ্যে তর্কের খাতিরে যদি ধরে নিই যে 30টা আসন পাচ্ছে বিজেপি, তাহলে কি এ রাজ্যের সরকার পড়ে যাবে? এই নিয়ে আলোচনা, প্রশ্ন, উত্তর সব